তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার যে প্রস্তাব জাতিসংঘের, এটি নিয়ে আলোচনা সমালোচনা নানানভাবে কথা বলছে আমাদের সরকার, রাজনৈতিক দল, বিশেষজ্ঞ মহল সবাই। কিন্তু করিডোর নিয়ে বিশেষজ্ঞদের যেসব মতামত আমাদের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এরকম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত যার সাথে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ আরও অনেক কিছু জড়িত এবং যুদ্ধে জড়িয়ে যাওয়ার যেখানে আশঙ্কা আছে, এরকম একটি সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার এককভাবে নিতে পারে না। এটি সকল দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া উচিত। এর মধ্যে আমরা বিএনপির পক্ষ থেকে শুনেছি, তারা বলছে একমাত্র নির্বাচিত সংসদ এরকম সিদ্ধান্ত নিতে পারে, এই সরকার না। এক কথায় বলা যেতে পারে সকল রাজনৈতিক দলই এই করিডোর দেয়ার বিরোধিতা করছে, নানান ঝুঁকির কথা বলছে। এমনকি এনসিপি, সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ যে রাজনৈতিক দল, তারাও এটি নিয়ে সমালোচনা করছে। কিন্তু সরকারের দিক থেকে স্পষ্ট তেমন কোনো বক্তব্য সেইভাবে পাওয়া যাচ্ছে না। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তারাই পর্যন্ত যা বলেছেন তার মধ্যে অনেক ধোঁয়াশা আছে। নীতিগত সিদ্ধান্তের কথা বলার পরেও কোনো সিদ্ধান্ত হয় নাই, চুক্তি হয় না, এরকমটা বলা হয়েছে। যেসব কথাবার্তা উঠছে করিডোর বিরুদ্ধে, করিডোর দেওয়ার ক্ষেত্রে, করিডোরের ঝুঁকি নিয়ে, সেগুলোর খুব স্পষ্ট সন্তোষজনক জবাব সেভাবে সরকারের কাছ থেকে পাওয়া যায় নাই। ফলে করিডোরের বিষয়টা নিয়ে এক রকমের অস্পষ্টতা আছে। আজকে যেমন দৈনিক যুগান্তর একটি রিপোর্ট ছাপা হয়েছে, এটি শীর্ষ সংবাদ দৈনিক যুগান্তরের। সেখানে বলা হচ্ছে যে মানবিক করিডোরের নামে কি হচ্ছে। এখানে জাতীয় নিরাপত্তার ঝুঁকির আশঙ্কার কথা বলা হয়েছে বিশেষজ্ঞদের বরাত দিয়ে। এবং এই প্রতিবেদনটির উল্লেখযোগ্য কয়েকটি তথ্য আমি একটু জানিয়ে নিই। মিয়ানমার কিংবা আরাকান আর্মির কেউই মানবিক সাহায্য চায়নি। যে যুক্তিতে রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ হতে পারে, তার জন্য সেখানে সহায়তা প্রয়োজন, তার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে সহায়তা পাঠাতে হবে, সেই কথা বলা হলেও মিয়ানমারের পক্ষ থেকে, এমনকি আরাকান আর্মির পক্ষ থেকে, যারা রাখাইনের দখল রেখেছে, তারা কিন্তু এ ধরনের সাহায্য চায় নাই। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে দেশে দেশে যেসব করিডোর দেওয়া হয়েছে সেগুলোর পরিণতি হয়েছে ভয়াবহ। ফলে করিডোর দেওয়ার ক্ষেত্রে যে আপত্তি, এটি একটি বিবেচনার বিষয়। এবং রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়ে, সবার সম্মতি নিয়ে পরামর্শ দেয়া কথা আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন সময় শুনছি। আমরা মূলত আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব এবং সেই আলোচনার বিষয় হচ্ছে আমাদের করিডোর নিয়ে কি চাপ বাড়ছে কিনা, করিডোর নিয়ে সরকারের অবস্থান, আমেরিকার অবস্থান, জাতিসংঘের অবস্থান, সামরিক বেসামরিক প্রশাসনের অবস্থান, সেগুলো নিয়ে নানান কথা দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু এরকম অস্পষ্টতা থাকার কারণে এ নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা বা গুজবও ডালপালা মেলছে। এছাড়াও আমরা আজকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জনাব ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া, শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আজকে 7ম দিনের মতো আন্দোলন বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষোভকারীরা প্রতিনিয়ত তাদের সেই আন্দোলন জোরদার করছে এবং শপথ না নিলে পরে আরও বড় ধরনের হুমকি, আন্দোলনের হুমকির কথা তারা বলেছে। এমনকি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি এর মধ্যে তোলা হয়েছে। এটি হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের খবর। উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক আছেন, তার পদত্যাগের দাবিতে আজকে গণ অধিকার পরিষদ সেখানে বিক্ষোভ করেছে। উত্তর সিটি কর্পোরেশনের যেই কার্যালয়, আরেকটি নগর ভবন, সেখানে নির্বাচন নিয়ে প্রতিদিন আমরা কারো না কারো কথা শুনছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। বিএনপির অন্য আরও কয়েকজন নেতাও এরকম নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলেছেন এবং সাম্প্রতিককালে আমরা নির্বাচনের দাবিতে বিএনপির জোরালো অবস্থান এবং আন্দোলনের নানা রকমের হুমকি বা ইঙ্গিতের কথাও আমরা শুনছি। আন্দোলন বা বিক্ষোভ বা রাজপথের যে উত্তাপ, সেটি প্রতিনিয়ত বাড়ছে। কিছু আছে চলমান, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সৌম্য হত্যাকারীদের ধরার দাবিতে, প্রকৃত হত্যাকারীদের ধরার দাবিতে বিক্ষোভ, সেটি আজকেও হয়েছে শাহবাগে। জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিক্ষোভ করেছে, শাহবাগ থানা ঘেরাও করেছে, এটিও একটি চলমান। এর বাইরে আজকে
পোশাক শ্রমিকরা যমুনা অভিমুখে পদযাত্রা করতে চেয়েছে, তাদেরকে পুলিশ আটকে দিয়েছে। এরকম আরও কিছু বিক্ষোভ বিভিন্ন জায়গায় হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে মাঠের আন্দোলন, বিক্ষোভ, অস্থিরতা প্রতিনিয়ত বাড়ছে। এদিকে চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল একটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া, করিডোরের বিষয়, এই সব কিছু মিলিয়ে নির্বাচনের বিষয়টা, নির্বাচনের দাবিটা ধামাচাপা পড়ে যাচ্ছে কিনা, গুরুত্ব কম দেওয়া হচ্ছে কিনা, সরকারের মনোযোগ এবং গুরুত্ব কোন দিকে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সব কিছু নিয়ে আমরা কম বেশি আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য এরই মধ্যে স্টুডিওতে হাজির হয়েছেন ইউথ লিডার, কলাম লেখক এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। রাকিব আল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরও একজন অতিথি, গণমাধ্যম বিশেষজ্ঞ এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। জনাব রাকিব আল হাসান, করিডোর নিয়ে বিভ্রান্তি বাড়ছে প্রতিনিয়ত এবং সরকারের দিক থেকে সেই বিভ্রান্তি দূর করা বা স্পষ্ট বক্তব্য আমরা সেভাবে পাচ্ছি না। আসলে কি খুব বড় ধরনের আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে দেশ এই করিডোর নিয়ে? বড় বড় শক্তি, পরাশক্তি, আমেরিকার মতো শক্তি, জাতিসংঘের মতো শক্তি, তাদের চাপের মুখে পড়ছে কিনা আমরা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে করিডোর নিয়ে আসলে দিন দিন বিভ্রান্তি বাড়ছে এবং এই বিভ্রান্তিটা সরকারই বাড়াচ্ছে। এটা হচ্ছে কি আসলে আমাদের মূল বটম লাইনের পয়েন্ট। সরকার এটাকে প্রতিনিধিত্ব বাড়াচ্ছে এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন যে করিডোরের যে ম্যান্ডেটটা এবং করিডোরের যে বিষয়টা, সেটা হচ্ছে কি একটি এই মুহূর্তে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে মেন দাবি বা যে চাওয়াগুলো ছিল আমাদের দেশকে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রিস্টোরেশন করার জন্য, কিন্তু সেদিকে আমাদের তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, আমাদের অনেক ধরনের অনেক কিছু চলছে। তো সেগুলোকে পাশ কাটিয়ে আসলে দেখুন এই যে একটি এত বড় একটি সেন্সিটিভ এবং একটি সংবেদনশীল সিদ্ধান্ত আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়ার এমনিতে কোনো এখতিয়ার নেই। তার চেয়ে বড় কথা হচ্ছে কি আপনি দেখুন এই সরকারের কিন্তু ডুয়াল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। সেটা দেখুন সংবিধান, সংস্কার, জাতীয় সঙ্গীত, অনেক কিছু আপনার অনেক রোডম্যাপ নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে, ঐক্যমত চলছে। কিন্তু আপনি দেখেন এত বড় একটা সেন্সিটিভ ইস্যুতে কোনো পলিটিক্যাল পার্টির সাথে আপনি কোনো ধরনের আলোচনা, নেগোসিয়েশন ছাড়া, কোনো স্টেক হোল্ডারদের সাথে আপনি অ্যাড্রেস করা ছাড়া আপনি এত বড় একটা ঝুঁকি সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নিচ্ছেন। এবং এখানে আপনি দেখুন এখন যখন এ বিষয়ে কথা উঠছে তখন দেখবেন প্রেস উইং থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা করিডোর নিয়ে কিছু জানে না। তারপর হচ্ছে কি আমরা দেশে যেটা ভালো মনে করি আমরা সেটা করব। তারপরে দেখছেন আমাদের সব কিছু এক উপস্থাপিকার ম্যান্ডেট আমাদের দিয়ে দেওয়া হয়েছে, সব ম্যান্ডেট আমরা পেয়ে গেছি। দেখুন আসলে দেখুন এই সরকারের কিন্তু ধরুন অনেক পপুলার ম্যান্ডেট আছে, কিন্তু ধরুন এই সরকারের কিন্তু আসলে কোনো ইলেকট্রাল কোনো ম্যান্ডেট নেই। এখন দেখুন আপনি চাইলে কিন্তু সব কিছু করতে পারেন না। আর একটা জিনিস সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ধরুন আমাদের এই করিডোর যত বড় একটা সেন্সিটিভ ইস্যু, এই সেন্সিটিভ ইস্যু আমি পার্সোনালি বিলিভ করি সেটা হচ্ছে কি ধরুন এই কোনো একটা নির্বাচিত সরকার, ইলেক্টেড গভর্নমেন্টও আসলে এই জিনিসটা নিয়ে আসলে দোলাচল থাকবে এবং এটার সিদ্ধান্ত প্রস্তুত তার দীর্ঘ সময়ের ব্যাপার। এবং ধরুন আপনার এই জাতীয় সিদ্ধান্তগুলো যখন কোনো সরকার দেয় সে কিন্তু অনেক ঝুলিয়ে রাখে। ধরুন দিচ্ছি, দিব না, নানা ধরনের ডায়লগ, সংলাপ, অনেক ধরনের স্টেক হোল্ডার যেহেতু এখন রয়েছে সবার মধ্যে রয়েছে, কিন্তু এই সরকার একটা তড়িঘড়ি আমরা এটার মধ্যে লক্ষ্য করতে পারছি। এবং আপনি দেখুন এই জিনিসটার মধ্যে কিন্তু আমরা ঢুকার কিন্তু কোনো মানে দরকারই নেই আসলে আমাদের। আপনি যদি দেখেন করিডোর দেওয়ার প্রশ্ন কেন উঠছে, আমরা এর মধ্যে আমাদের আরও একজন অতিথি পেয়ে গেছি, ডাক্তার আব্দুল নূর তুষার। তো সবাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা করিডোর নিয়ে যে বিতর্ক, নানান রকমের উত্তেজনা, বিরোধিতা, সমালোচনা, সরকারের অবস্থানের মধ্যে যে অস্পষ্টতা, এক একজন এক এক রকমের কথা বলছেন এবং আমরা নানানভাবে যে খবরগুলো পাচ্ছি যে এই করিডোর নিয়ে আমেরিকা বা পশ্চিমাদের এক রকমের চাপ বাড়ছে, কিন্তু সরকার বিষয়গুলো খুব বেশি স্পষ্ট করছে না এবং এর ঝুঁকি নিয়ে, এর বিরোধিতা নিয়ে অনেক কথা আমরা অরাজনৈতিক এবং বিশেষজ্ঞদের কাছ থেকে শুনছি। আমরা সেটি নিয়ে আলোচনা শুরু করেছি। রাকিবের কথা শুনে আমি আপনার কাছে আসছি। জি, আমি যেটা বলছিলাম, তো দেখুন এখন আমাদের এই সরকার কিন্তু দেখুন মানে এই করিডোরের আলোচনাটা কখন আসলো, যখন দেখুন আপনার রোহিঙ্গা ইস্যুতে যখন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে গেলেন তারপরে কিন্তু এই করিডোরের আলাপটি আসে। আর করিডোরের আলাপটি আসে কারণ ওখানে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে প্রথমে একটা দোয়াশা তৈরি হলো যে 1,80,000 রোহিঙ্গা নেওয়ার কথা উঠছিল, কিন্তু পরবর্তী তারা নিজেরা কিন্তু অস্বীকার করেছে এবং তারা নিজেরাও শেষ পর্যন্ত তাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা এখনকার যিনি ডক্টর খলিলুর রহমান, তিনিও কিন্তু স্বীকার করেছেন যে রোহিঙ্গারা যে ফেরত যাবে সেখানে সেই পরিস্থিতি এখন নেই। এখন দেখুন তারাই কিন্তু প্রথমে নতুন করে একটা প্রোপাগান্ডা ছড়ায় বা নতুন করে একটা রিউমার ছড়ায় বা তাদের পক্ষ থেকে একটা জিনিস তারা বাজারে ছেড়ে দেয় যে এটা হচ্ছে, এটা হবে। পরবর্তী তারাই কিন্তু বলে যে এটা 4 বছর লাগবে, 5 বছর লাগবে। আমি আরেকটার সাথে যোগসূত্র আপনাকে মিলাই, দেখুন কিন্তু এই সরকার কিন্তু আরেকটা জিনিসকে খুব বেশি
মানে ফলো করে প্রচার করার চেষ্টা করছিল, যেটা হচ্ছে আমরা বিদেশে 5,000 টাকা ফেরত আনবো। কিন্তু আপনি দেখেন গতকালে মনে নিউজ আসছে বিদেশে 5,000 টাকা ফেরত আনতে 4 থেকে 5 বছর লাগবে। এখন সরকারের সব কিছু করতে 4 থেকে 5 বছর লাগবে। তো এটার সাথে আপনি যদি মিলান, সরকার কিন্তু 5 বছর ক্ষমতা থাকতে চায়। এবং একটা তার চেয়ে বড় কথা কি এটা না যে করিডোর এবং বন্দর নিয়ে যে বিতর্ক এবং বিরোধিতা হচ্ছে, সেটাকে আড়াল করার জন্য অন্য সব বিষয় সামনে নিয়ে আসা, বা আরো অনেক ঘটনা আমরা জানি, কাকে ধরা, কাকে জেলে পাঠানো, কার বিরুদ্ধে মামলা দেওয়া, এরকম আরো অনেক বিষয়। সেই প্রসঙ্গগুলো আসবো। আমি এই বিষয়টা ছোট করে শেষ করে দিই প্রথম পর্বে। সেটা হচ্ছে ধরুন এখন মিয়ানমারে যে ঘটনাটি চলছে রোহিঙ্গা, আপনি দেখেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ন্যূনতম কোনো বাস্তবতা কিন্তু এখন নাই। তার মধ্যে আপনি দেখেন এই যে করিডোরের যে আলাপটি উঠছে, করিডোর আপনি নিজেই কিছুক্ষণ আগে নিজে বলছেন তাদের পক্ষ থেকে করিডোরে চাওয়ার কোনো কথা বলা হয়নি, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে প্রচন্ড পরিমাণ সংকটের জন্য সেখানে আমি একটু অ্যাড্রেস করি আপনাকে। একটু বলা হচ্ছে যে মানবিক সংকটের কথা বলা হচ্ছে, সেখানে চাল ডালের অভাব, কিন্তু আসলে বাস্তব তথ্য হচ্ছে সেখানে চাল ডালের কোনো সংকট নেই। এবং যে মানবিক সংকটের কারণে 3টি জিনিসকে তারা মূলত প্রাধান্য দেওয়া হয়েছিল। একটি হচ্ছে কি আপনার খাদ্য, একটি হচ্ছে চিকিৎসা সামগ্রী, আর একটা হচ্ছে জ্বালানি। এখন 3টিরই কোনো সেখানে কোনো ঘাটতি নেই। সেখানে যে মেজর সমস্যা সেটি হচ্ছে দেখুন সেখানে কিন্তু একটা গৃহযুদ্ধ চলছে, এবং গৃহযুদ্ধের ফলে সেখানে ধরেন আপনার ইনফ্রাস্ট্রাকচারে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে রোড নাই, ব্রিজ ভেঙে যাচ্ছে, বিল্ডিং ভেঙে যাচ্ছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এই অঞ্চলে কোনো গার্জিয়ান নাই, যেহেতু কোনো গার্জিয়ানে মানুষ একটু ইনসিকিউর ফিল করছে, এবং ইনসিকিউর ফিল করার কারণ হচ্ছে কি মানুষকে আপনি আটকে রাখতে পারবেন না। তখন কিন্তু অলরেডি আমাদের কিন্তু রোহিঙ্গা আসানো কিন্তু আপনি ঠেকাতে পারতেছেন না। এখনও কিন্তু রোহিঙ্গা আসছে। ইভেন কিছুদিন আগে 1 লক্ষ নতুন 18,000 বা 1,30,000 রোহিঙ্গা নতুন করে রেজিস্ট্রেশন করেছে। তা আপনি একটা রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারতেছেন না, বরং তাদেরকে আপনি বারবারই ব্যাক করাচ্ছেন। এবং ওখানে যে আরও 5 থেকে 6 লক্ষ রোহিঙ্গা রয়ে গেছে, তারাও কিন্তু ফেরত আসার জন্য প্রস্তুত। এবং শুধু তাই না, ওখানে যে বুদ্ধিস্ট রাখাইনরা তারাও কিন্তু সেফ ফিল করতেছে না। এবং এই যে আপনার মিয়ানমারের যে আরাকান আর্মির যে আরাকান স্টেট করার যে অভিপ্রায়টা, সেটা কিন্তু ধরুন প্রথমে কিন্তু তারা ফার্স্টে প্ল্যান করেছিল যে আরাকান রোহিঙ্গাদের নিয়ে একটা তারা আলাদা রাষ্ট্র করতে চায়। পরবর্তী যেহেতু দেখলো যে ওখানে অনেকগুলো এথনিক গ্রুপ রয়েছে, 139টার মতো মিয়ানমারে এথনিক গ্রুপ রয়েছে, তো তারা মেজর কয়েকটা এথনিক গ্রুপ নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র করার প্ল্যান রয়েছে। এবং যেহেতু স্বাধীন রাষ্ট্র সে করতে চায়, তো সুতরাং এখন পর্যন্ত ধরেন তাদের এই আন্দোলনটা কিন্তু গৃহযুদ্ধ। তার চেয়ে আরেকটা বড় জিনিস হচ্ছে কি তারা কিন্তু স্বাধীনতা গণতন্ত্রের রেজিস্ট্রেশনের জন্য যে তাদের এই যে প্রক্রিয়ার যে একটা জোট রয়েছে এনইউজি, ন্যাশনাল ইউনাইটেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টই কিন্তু আরাকান আর্মি রয়েছে, কিন্তু ন্যাশনাল এনইউজি কিন্তু আবার আরাকান আর্মি যে স্টেট চাবে সেটার সাথে কিন্তু একমত না। তো সুতরাং তারা যখন এই ঘোষণাটি দিবে, তখন ঘোষণাটা দিলে কিন্তু আপনার তার সাথে সরাসরি যুদ্ধে যেতে হবে। এখন যুদ্ধের যে লজিস্টিক সাপোর্টের জন্য বা অন্যান্য সহায়তার জন্য তারা এই করিডোরটি চাচ্ছে। আমি আরেকটি বলি আপনাকে শেষ করি। ধরুন আপনার যদি এক হচ্ছে কি আমি কিন্তু আপনাকে ব্যাখ্যা করে বলে দিলাম যেখানে কোনো এই ধরনের কোনো সংকট নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনার যদি সে গুডউইলটা থাকে যে আপনি সেখানে সাহায্য করতে চান। এখন মিয়ানমারের সাথে অনেকগুলো বর্ডার রয়েছে, আপনার চায়নার বর্ডার রয়েছে, সমুদ্র বন্দর বর্ডার রয়েছে, লাওস, থাইল্যান্ডের বিশাল বড় বর্ডার রয়েছে, ইন্ডিয়ার বর্ডার রয়েছে। তো আপনি সেইগুলো না করে কেন বাংলাদেশটা আপনি ফোকাস করতেছেন বারবার? আর একটা জিনিস বড় হচ্ছে কি আপনি যদি এই জিনিসগুলো পাঠাতেই চান তাহলে তো আপনার এয়ারওয়ে তো আপনি পাঠাতে পারেন। তো সেগুলো না উঠে শুধুমাত্র কেন এখান থেকে আপনি করিডোর দিতে চাচ্ছেন। এবং এখানে আরেকটা জিনিস যে শোনা যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের মিলিটারি সেটাতে পার্টিসিপেট করতে চাচ্ছে না, যার কারণে আমাদের নানা পক্ষে চাপগুলো বাড়ছে। এবং এখানে সরকারের একটা পার্ট আমরা বিশেষ করে লক্ষ্য করতেছিলাম যে যখন ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখনই এ নিয়ে ধোঁয়াশা বাড়ছে এবং চাপ বাড়ছে। এবং তাহলে এখানে কি আমাদের সামরিক প্রশাসন এবং বেসামরিক প্রশাসনের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হচ্ছে, এবং একটা বিশাল অংশ মনে করতেছে যে তারা যদি এখানে কারো পারপাস সার্ভ করে তাহলে তাদের এই ক্ষমতাটা প্রলং হয়, তাদের এই 5 বছর 4 বছর বা আমাদের নির্বাচনকে সরে রেখে তাদের যে ক্ষমতা থাকা যে অভিপ্রায় যায় বন্দোবস্তের যে প্রক্রিয়াটা সেটাকে তারা খুব স্মুথ করতে পারে, যার কারণে এই ধোঁয়াশাটা তৈরি হচ্ছে। তারা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই ধরনের পরিকল্পনা যাচ্ছে, কিন্তু যারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে, যাদের স্বার্থে যেই পরাশক্তি, তারা এই সরকারের মাধ্যমে যখন এই কাজটা করবে, তো সঙ্গত কারণেই এই কাজ শেষ করতে গেলে সময় বেশি লাগবে। তার মানে দীর্ঘায়িত করার যে অভিপ্রায়ের কথা আমরা সরকারকে বলি, একইভাবে যেসব শক্তির প্রভাব এবং যারা এই করিডোর চাচ্ছে এবং মিয়ানমারে চায়নার প্রভাব কমাতে চাচ্ছে, তাদেরও তো স্বার্থ আছে। তাহলে ডেফিনেটলি আমি আপনাকে আরেকটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে ধরুন এখানে কিন্তু ধরেন মানে 4টি সুপার পাওয়ার খেলা চলছে। আমি যদি মোটা দাগে 2টি সুপার পাওয়ার কথা বলি, চায়না এবং ইউএস। এবং আপনি দেখেন ইউএসের যে বার্মা অ্যাক্টের কথা বলি আমরা, বা আসলে চীন ঠেকানোর কারণে তো আসলে বার্মা অ্যাক্ট, এবং এই মিয়ানমারের এই কন্ট্রোলটা সবাই আসলে নিতে চাচ্ছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে কালাদান
প্রজেক্ট রয়েছে ইন্ডিয়ার, চায়নার বিশাল প্রজেক্ট রয়েছে। তো এই অঞ্চলের আধিপত্য বিস্তার করার জন্য এই অঞ্চলটা তাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ অঞ্চলটা তারা মনে করতেছিল যে আসলে দেখুন যে কোনো একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তাহলে এই জিনিসগুলো আমি যেটা এখন বলছি দিব না, এই একটা প্রক্রিয়াটা অনেক দীর্ঘস্থায়ী হয়। তো এখন এই ধরনের একটা সরকারের সাথে যদি আপনি নেগোশিয়েট করতে পারেন তাহলে তাদের জন্য ইজি, কিন্তু এটা আমাদের দেশের জন্য অনেক হুমকি সাবর, এবং আমাদের দেশের পলিটিক্যাল পার্টিরা এখন এটা ভয়েস রেজ করেছে, আমাদের সিভিল সোসাইটিরা ভয়েস রেজ করেছে। তো আমরা আশা করি যে এই ভয়েস জারি থাকবে এবং আমরা এই ধরনের কোনো ধরনের প্রক্সি ওয়ারের মধ্যে আমরা পাতা ফাঁদে পা দিব। প্রক্সি ওয়ারের জায়গাটাতে আসি তুষার ভাই আপনার কাছে। আমরা এই ছায়াযুদ্ধে জড়িয়ে পড়তে পারি আশঙ্কার কথা এক বাক্যে অনেকেই বলছেন, যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন, বোঝেন এবং ভালো বিশ্লেষণ করেন বিশেষজ্ঞ সহ, যেখানে চায়না আমেরিকার দ্বন্দ্বের ব্যাপার, যে দেশটিতে গৃহযুদ্ধ চলছে, যে দেশটির কারণে আমরা অনেক বেশি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত এই রোহিঙ্গা বিষয়ে, যার কোনো সমাধান আমরা দেখছি না, যাচ্ছে তো নাই, পাঠানোর কোনো সুযোগ নাই, উল্টো আরও আসছে। সেখানে এই সরকার দেশের সবার বিরোধিতা, সকল দলের, এমনকি সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ এনসিপি তারাও এটা বিরোধিতা করেছে, তারপরও সরকার সেদিকে আগানো কি শুধুই মাত্র পশ্চিমাদের চাপ বা আমেরিকার চাপ? সরকার এটার উত্তর দিতে পারবেন তারা কিসের চাপে কেন এটা করছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব এখানে এসে করিডোরের জন্য নাকি বলেছেন, এটা হচ্ছে সরকারের বক্তব্য, আমরা জেনেছি, কিন্তু আরো অনেক অন্তর্বর্তী সরকারের বক্তব্য। কিন্তু রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ সেটা কমিয়ে দিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। কার্যকর হয় নাই, কিন্তু অর্ধেক করার চেষ্টা তো করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছিল। তো রোহিঙ্গাদের সমস্যাটা মানবিক সমস্যা না, আরাকানিদের সমস্যাটা মানবিক সমস্যা। করিডোর দিয়ে আরাকানে জিনিসপত্র পৌঁছাতে হবে, কিন্তু রোহিঙ্গারা যে মানবতার পরিস্থিতিতে আছে তাদের টাকা কমিয়ে দিতে চাইলো। যারা কিনা এত মানবতাবাদী, যারা এত মানবাধিকার মনে করছে করিডোর দরকার, তারা এইখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিয়ে কোনো প্রশ্ন করে না, রোহিঙ্গাদের জীবন মানের জন্য তারা কোনো বিনিয়োগ করে না, তারা আমাদেরকে কোনো আর্থিক সহায়তা যেখানে বাড়ানোর কথা, কারণ মুদ্রাস্ফীতি হয়েছে, ডলারের দাম এখানে বেড়ে গিয়েছে, আমাদের টাকার মূল্য কমে গিয়েছে, তার মানে বাংলাদেশ সরকারের ব্যয় বেড়ে গিয়েছে। তাহলে এই ব্যয়টাকে অফসেট করার জন্য তাদের কোনো মানবিক সহায়তা নাই, তাদের প্রবল মানবতা জেগে উঠেছে আরাকানের জন্য। তো এইটা এখন আমেরিকার মানবতা জেগে উঠেছে আরাকানের জন্য, তাদের অন্য পরিকল্পনা আছে। কিন্তু আমরা বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার কেন নিজেদের অমানবিক পরিস্থিতির চেয়ে অন্য দেশের মানবিক বা অমানবিক পরিস্থিতিকে বেশি গুরুত্ব দিচ্ছে? এই সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, সেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। বাজারে যে সবজি বাদে অন্যান্য জিনিসপত্রের মূল্য, সেটাও তারা খুব একটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন বলে কেউ মনে করছে না, এবং সবজির দাম অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়েছে, সরকারের আসলে কোনো ভূমিকা ছিল না। সবজির উৎপাদন হয়েছে এবার শীতকালে, সাধারণত যেসব কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়, এবার সেই ধরনের কোনো এনভায়রনমেন্টাল প্রবলেম ছিল না। হঠাৎ শীতের মধ্যে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টি এবার একটুও হয় নাই, যার ফলে সবজির উৎপাদন ভালো হয়েছে। এই সরকারের কতগুলি জায়গাতে প্রশ্নবোধক চিহ্ন আছে এই সিদ্ধান্তের বিষয়ে, এই করিডোরের বিষয়ে। প্রথম বিষয় হচ্ছে করিডোর যে তারা চেয়েছেন এটা তারা হঠাৎ বলেছেন। দ্বিতীয় হচ্ছে এটা আমরা দেবই, এরকম একটা একগুঁয়েমি তাদের মধ্যে আছে, এবং তারা একটু আগে রাকিব যেটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলিকে স্টেক হোল্ডার মনেই করেন নাই, এবং তারা নিজেরাই এই সিদ্ধান্তটা নিয়ে সেটা এক্সিকিউট করার দিকে এগিয়ে যাচ্ছেন। এখন প্রক্সি ওয়ারের বিষয় যেটি বলা হয়েছে, প্রক্সি ওয়ার কি এটাই আমাদের সাধারণ মানুষ আসলে বোঝে না, কারণ বাংলাদেশ আসলে যুদ্ধপ্রিয় দেশ না। বাংলাদেশ কখনো সীমান্ত অতিক্রম করে অন্য কারো দেশের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে নাই, এবং বাংলাদেশ কখনোই আক্রমণাত্মক দেশ না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের দেশকে উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত করেছি। যে জায়গাটিতেই করিডোর তৈরি করা হচ্ছে সেই জায়গাটি কিন্তু আমাদের দেশের জন্য একটি পর্যটক বহুল এলাকা, এবং এই জায়গাটিতে পর্যটন বাড়ানোর কথা আমাদের। ওই জায়গাতে করিডোর তৈরি করলে যে ধরনের অসন্তোষ এবং অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলিকে পর্যন্ত আমলে নেওয়ার কোনো চিন্তাভাবনা সরকারের হয়ে যারা কথা বলছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। প্রেস সচিব একটি অনুষ্ঠানে বলেছেন, যেটা রাকিবও বলেছে, যে তাদের ম্যান্ডেট আছে, তারা যে কোনো কিছু করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। অন্তর্বর্তী সরকারটার নাম, অন্তর্বর্তী যে সরকারের নামের আগে থাকে তাদের সব কিছু ম্যান্ডেট থাকে না। এটা বিপ্লবী সরকার না, এইটা জাতীয় সরকারও না, এটা অন্তর্বর্তী সরকার। একটা সরকার এই দেশে আসবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন হওয়ার আগে পর্যন্ত তারা দেশের আইন শৃঙ্খলা,
শান্তি নিরাপত্তার এমন একটা অবস্থা তৈরি করবেন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে। এটা হচ্ছে তাদের প্রাথমিক দায়িত্ব। আর বাকি যে কাজগুলি তারা নিজেরা নিজেরা নিয়ে নিচ্ছেন, এই কাজগুলি মূলত তাদের প্রধান দায়িত্ব তো মোটেই না, দ্বিতীয় দায়িত্বও না। বিনিয়োগ তারা এনশিওর করবেন, এই কথা তারা বলছেন। বিনিয়োগের এনশিওর করার জন্য যে পরিমাণ সময় একটি সরকারকে ক্ষমতায় থাকতে হয়, তাহলে তারা সেই পরিমাণ সময় থাকতে চান, সেটা তো তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। যদি থাকেন, তারা কোন আইনের ভিত্তিতে, কোন ম্যান্ডেটের ভিত্তিতে, কী কারণে তারা সেখানে থাকবেন। তাদের মিত্র দল এনসিপি এই বিষয়টি বিরোধিতা করেছে। তারা অন্যান্য তাদের যে মিত্র আছেন, প্রধান মিত্র দল যারা মনে করে যে এই সরকার সব ভালো কাজ করছেন, তারাও কিন্তু এই কয়েকটি সিদ্ধান্তে সমালোচনা করেছেন। এবং শুধু তাই না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যা করা প্রয়োজন সেদিকে মনোযোগ না দিয়ে আমাদের এখানে প্রচুর অমানবিক ঘটনা ঘটছে। আপনি দেখবেন ফেসবুকে গেলেই, গতকালও হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসার সামনে একদল লোক মব তৈরি করার চেষ্টা করছে। যে সিস্টেম মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সিস্টেম করিডোর নিয়ন্ত্রণ করবে? তাহলে এই করিডোর পাহারা দেবে কে? এটা তো নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্যের অবস্থান কি আসলে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এটা নির্ধারণ করতে হবে। বিদেশি সৈন্য যদি এই করিডোরটি পাহারা দেয়, তাহলে এই সৈন্যরা কোথায় থাকবেন? তাদের জন্য কি আলাদা কোনো ক্যান্টনমেন্ট নির্মাণ করা হবে কিনা, সেটা ব্যাখ্যা করতে হবে। তারা যে অস্ত্রশস্ত্র আনয়ন করবেন, সেই অস্ত্রশস্ত্রর তদারকি এটা কার অধীনে হবে, এইটা বলতে হবে। এই করিডোরের নিরাপত্তা আসলে কে বিধান করবে, এটা কিন্তু কেউ নিশ্চিতভাবে বলে। জাতিসংঘের তত্ত্বাবধানে হলে পরে, জাতিসংঘের তত্ত্বাবধানে কেন হবে? বাংলাদেশ কি কোনো যুদ্ধপ্রবণ এলাকা? আর জাতিসংঘকে আমাদের করিডোর দিতে হবে না। মানবিক সাহায্য দিতে গেলে আমাদের কাছে জিনিসপত্র জাতিসংঘ পাঠিয়ে দিবে, আমরা আমাদের সেনাবাহিনী দিয়ে সেটা পাঠিয়ে দিব। জাতিসংঘের তত্ত্বাবধানে জাতিসংঘের করিডোরের দরকার নেই তো। তাহলে রেড ক্রিসেন্টকে দিক। রেড ক্রিসেন্টের সব জায়গাতে করিডোর লাগে না। রেড ক্রিসেন্ট তার পতাকা দিয়ে সরাসরি দিয়ে আসতে পারে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুর্নীতি করার জন্য কতগুলি লোকজনকে তারা ঢুকিয়ে দিয়েছেন এবং ঢালাও দুর্নীতি করতে দিচ্ছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দায়িত্ব দিক, অথবা ইন্টারন্যাশনাল রেড ক্রস এখানে আসুক, তারা এখানে এসে তারা এই মানে মানবিক সহায়তাটা আসলে উদ্দেশ্য না। মানবিক সহায়তা উদ্দেশ্য কি না, এই প্রশ্নটা তো মানুষ হচ্ছে মানবিক সহায়তা, না, মানবিক করিডোর, মানবিক সহায়তা উদ্দেশ্য কিনা, এই বিষয়টি নিয়েই তো প্রশ্ন জেগেছে। যদি তারা পরিষ্কার করতে পারতেন যেটা সত্যিই মানবিক সাহায্য, তাহলে তো এই প্রশ্নটা জাগতো না। কি মানবিক ক্রাইসিস তৈরি হয়েছে আরাকানে, যে মানবিক ক্রাইসিসের জন্য গোটা পৃথিবীর বিবেক জেগে উঠেছে। গাজার মানবিক ক্রাইসিসের জন্য তো আরাকানে কোনো সংকট বা সমস্যা হয়েছে বলে তো তারাও বলছে না, কেউই তো বলছে না। উল্টো আরাকানে যদি সমস্যাই থাকে, আরাকান আর্মির লোকজন এখানে এসে আমাদের এখানে বিবাহ করে নাকি আমরা শুনেছি। তারপরে বিবাহর পরে এসে আবার নাচানাচিও করে, আবার পহেলা বৈশাখ পালন করে, আবার তারা ঘন ঘন যাতায়াত করে। এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিয়ে করেছে কি করবে, আসে যায়। তো এত মানবিক প্রবলেমের মধ্যে তারা বিয়ে এখানে করতে পারছে এবং যাতায়াতও করতে পারছে। করিডোরের তো আসলে দরকার নেই। যদি এখানে এসে বিয়ে করতে পারে, বাচ্চা কাচ্চা পয়দা করতে পারে, যখন খুশি তখন এসে উৎসবে অংশ নিতে পারে, মানবিক প্রবলেমটা তাহলে কাদের হয়েছে? রোহিঙ্গারা তো সব এইখানে। তো এইটা আসলে খুবই একটা অদ্ভুত ব্যাপার। না, এই জন্য তো ঘুরে ফিরে বলা হচ্ছে আসলে তো এই করিডোর, মানবিক সাহায্য, উমুক তুমুক, এইগুলো আসলে উছিলা। আসলে আমেরিকাকে সাহায্য করা এই চায়নাকে মোকাবেলা করার জন্য এবং আপনার এই সামরিক জান্তাকে শায়েস্তা করার জন্য। সামরিক জান্তাকে শায়েস্তা করা কিংবা কোনো দেশকে সাহায্য করা, এটা তো যদি করতেও হয়, এটা তারা পরিষ্কারভাবে বলবেন জনগণের কাছে। তারা তো বাংলাদেশের মানুষ। সেটি আমেরিকা করুক, জাতিসংঘ করুক, আমাদেরকে জড়াচ্ছে কেন? না, আমাদেরকে জড়াতেও যদি হয়, তাহলে আমাদের সরকারের কাজ কি? আমাদের সরকারের কাজ হচ্ছে আমাদের জনগণের সঙ্গে এই তথ্যগুলি তারা শেয়ার করবেন। কেন তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা পরিষ্কারভাবে বলবেন। এই মানবিক সব দল বিরোধিতা করার পরও এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো দলের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নাই। কারণ তাদের পক্ষে আলোচনা করে হয়তো ব্যাখ্যা করা সম্ভব না, অথবা তারা ব্যাখ্যা করতে চান না। এই পরিকল্পনা থেকে আমরা সরে এসেছি, এটা তো সরকার বলছে না। এই সব কিছুর জন্য আসলে আমার মনে হয় যে সরকারের পক্ষের কাউকে যদি এখানে হাজির করা যেত, আমাদের সরকার প্রায় বেশিরভাগ কথা বলেন, বক্তব্য যাদের শুনি তারা তো কোনো কিছু স্বীকারই করে না। এইটাও তো আমার পক্ষে বলা কঠিন নাজমুল ভাই, কিন্তু আমার কাছে মনে হয় যে সরকারি লোকজনকে ডেকে রাকিবের পাশে বসিয়ে দিলে ভালো হতো। কারণ তাহলেই কেবলমাত্র আমরা একটা ভালো উত্তর পেতাম। কিন্তু তারা রাকিবের সাথে বসবেন না। কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, অধিকাংশ সময় এই ব্যক্তিরা একক সাক্ষাৎকার অনুষ্ঠানে যাচ্ছেন, তারা মুখোমুখি হতে চাচ্ছেন না, তারা পাশে কাউকে নিয়ে তর্ক করতে চাচ্ছেন না। প্রবলেমটা কোথায় জানেন? বাঙালি জাতির এক বৃহৎ সংগ্রামের ঐতিহ্য আছে। বাঙালি জাতি এখন থেকে সংগ্রাম করে না। আমি একটু আগে পড়ছিলাম, বাঙালি জাতির এই সংগ্রাম কিন্তু সেই মুঘল আমল থেকে সংগ্রাম। এবং বাংলা ছিল এই অঞ্চলের সবচেয়ে বেশি করদাতা এলাকা।
বাংলা ছিল সবচেয়ে সমৃদ্ধ এলাকা এবং বাংলাদেশকে ঘিরে নানা ধরনের রাজনীতি সবসময় হয়েছে, কিন্তু বাঙালি জাতির মধ্যে এক ধরনের রেজিলিয়েন্স আছে এবং এক ধরনের টিকে থাকার প্রবণতা আছে। আমার সবসময় মনে হয় যে জাতিকে অবহিত না করে বাংলাদেশে কোনো সরকার কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাস্তবায়িত করতে পারে নাই। আপনার ফুলবাড়ি কয়লার খনির কথা মনে আছে, আপনার নিশ্চয়ই কানসাটের বিদ্রোহের কথা মনে আছে, আপনার নিশ্চয়ই তেল গ্যাস চুক্তির সময় কয়লা উত্তোলনের সময় যে আন্দোলন হয়েছে সেটা নিয়ে আমাদের মনে আছে। ফলে বাঙালি জাতি হয়তো গরিব, হয়তো সে তার সম্পদ ব্যবহার করতে পারে না, কিন্তু দীর্ঘ সময় ধরে বর্গী মারাঠাদের যে লুটপাট এখানে হয়েছে এবং এরপরও এই অতি সম্প্রতি যে লুটপাটের রাজত্ব চলেছে, বাঙালি জাতি কিন্তু সবসময় লুটপাটকে প্রতিহত করেছে এবং পরাধীনতার বিরুদ্ধে জেগে উঠেছে। আমার কাছে সবসময় মনে হয় যে জাতিকে অবহিত না করে যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনিদের একটা অস্ত্র আছে, বুমেরাং, এটা বুমেরাং হয়ে যেতে পারে। এখন সরকারে যারা আছেন তারা তো অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক বোদ্ধা, জাতীয় আন্তর্জাতিক মানের লোকজন। তারা এই সহজ বিষয়গুলো যেগুলো আমি আপনি বুঝি তারা সেগুলো বোঝেন না, এমন তো? তারা নিশ্চয়ই বোঝেন, কিন্তু আমার এখানে এই কথাটি আমি খুবই বিনয়ের সাথে বলতে চাই। আপনার আমার বাড়ি এইখানে, আমরা দিনের শেষে শান্তিনগর, রাজাবাজার এসব জায়গায় ফেরত যাই। এই সরকার এবং সরকার যাদেরকে বিভিন্ন কমিশনে নিয়োগ দিয়েছেন তাদের একটা বিরাট অংশের বাড়িঘর এখানে না, পরিবার পরিজন এখানে থাকেন না। তাদের এইসব সিদ্ধান্তের ঘাত প্রতিঘাত ব্যক্তিগতভাবে তাদের অনেককে নিতে হবে না। তাদের বিদেশে বাড়িঘর আছে, তাদের বিদেশে চাকরি বাকরি আছে, তাদের বিদেশে সম্পদ আছে, নাগরিকত্ব আছে। ফলে আমার সবসময় মনে হয় যে তারা এই বিষয়টিকে এক ধরনের কনসালটেন্সির মতো নিয়েছেন। অতিরিক্ত জ্ঞানী লোকজন দেখবেন অনেক কনসালটেন্সি করে, কিন্তু রাজনীতি কনসালটেন্সি না, সরকার কনসালটেন্সি না, সরকার কতগুলো এক্সিকিউটিভ ডিসিশন না, সরকার পলিটিক্যাল ডিসিশন নেয়, এক্সিকিউটিভ উইং সেটাকে বাস্তবায়িত করে। যে সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক উপাদান থাকে না সেই সিদ্ধান্তের মধ্যে জনগণ থাকে না, আর যে সিদ্ধান্তে জনগণ থাকে না সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কারোর জন্য মঙ্গল বয়ে আনে না। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এই আলোচনা চালিয়ে যাব। আরও কয়েকটি বিষয় যেগুলো শুরুতে বলছিলাম সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা আজকে আলোচনা শুরু করেছি মানবিক করিডোর নিয়ে। এরপরে নির্বাচন সহ বিভিন্ন আন্দোলন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল তুষার এবং ডাক্তার রাকিব আল হাসান। ডাক্তার রাকিব আল হাসান, আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা খুব উচ্চ পর্যায়ের একটা বৈঠক করেছেন মূলত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান সহ যে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই তিন বাহিনী প্রধানের উপস্থিতি এই বিশেষ বৈঠক বা উচ্চ পর্যায়ের বৈঠক কি অন্য কোনো বার্তা দেয় কিনা? যদিও প্রেস উইং থেকে বলা হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে এবং যারা এই পরিস্থিতি মোকাবেলা করছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। বড় বড় ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে এই বাহিনীগুলো প্রশংসা তারা করেছেন। আমরা জানি যে কোনো একটি বৈঠক যখন হয় সেখান থেকে যেই প্রেস রিলিজ বা স্টেটমেন্ট বা ব্রিফিং দেওয়া হয় সেটি আসলে পূর্ণাঙ্গ চিত্র হয় না অনেক ক্ষেত্রে। সরকারি যে বিবৃতি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনে বা সাম্প্রতিককালে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি বড় কোনো অবনতি হয়েছে যে এই পর্যায়ে বৈঠক করতে হয় যেখানে তিন বাহিনী প্রধানরা থাকবেন? আপনাকে আবার ধন্যবাদ। আপনার কথার ধরেই বলি, মানে তেমন কোনো দৃশ্যমান কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এমন কিছু কিন্তু আমরা দেখিনি, বরং কিছু কিছু মব আমরা দেখছি। গতকালও ধানমন্ডির এক বাসায় গিয়ে কাউকে গ্রেপ্তার করার জন্য প্রেসার করতেছে। এগুলো তো সরকারি করতেছে, অনেক ধরনের প্যাট্রোনাইজেশন হয়ে এগুলো হচ্ছে। এখন দেখুন, গত কয়েকদিন থেকে আপনার কথার প্রসঙ্গে সব কিছু তো আসে না, আমরা একটু বলি। মানে একটা গুজব কিন্তু খুব বেশি চাউর হচ্ছে গত এক সপ্তাহ 10 দিন 15 দিন থেকে। আপনি খেয়াল করবেন যে প্রতি রাতে কু হচ্ছে, প্রতি রাতে কু হচ্ছে। আজকে সেনাবাহিনী সামাজিক মাধ্যমে দেখলে তো মনে হয় যে দেশে কত কিছু ঘটে যাচ্ছে। এখন এই রিউমারগুলো যারা ছড়াচ্ছে এটার একটা নির্দিষ্ট স্পেসিফিক প্রপাগান্ডা আছে। আপনি দেখেন এখানে কিন্তু আমরা দেখুন, আমি এই করিডোরের প্রসঙ্গে থাকতে চাই, এখন ওটা ধরেই সূত্র ধরে টানি। সেটা হচ্ছে ধরুন করিডোরের বিষয়ে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে আমরা রোহিঙ্গাদেরকে যে ফেরত নিলে তারপর ওদের যদি মানবিক, যেহেতু ওরা এখন ওখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই, ওদের খাদ্য সংকট হতে পারে,
এখন সেটা না করে তোমরা এখানে কেন নিচ্ছ? তো যদি আগে তুমি ফেরত নেওয়ার কথা বলো বা ফেরত নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হোক, তারপরে আমরা এটা বিবেচনা করব। এখন আরেকটা পক্ষ এটাকে তো প্রেশারাইজ করতেছে এবং তারা কারো কোনো টেক না নিয়ে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে এবং সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। আপনি প্রশ্ন করবেন তখন আপনাকে উল্টো অ্যাটাক করা শুরু করছে, আপনি এই নিয়ে কিছু জানেন না, আমাদের সব ম্যান্ডেট আছে, আমরা যা কিছু তা করতে পারবো। তো দেখুন এখন এই ধরনের চাওয়াগুলো ওরা করতেছে, তো সেটা আসলে ধরুন এটা আমাদের রাষ্ট্র নিরাপত্তার জন্য তো একটা বড় হুমকি। আর একটা বড় হুমকি ধরুন তারা করিডোর নিয়ে যে একটা সিকিউরিটি থ্রেটের কথা বলছে, আমি মনে করি যে রাষ্ট্রের সবচেয়ে বড় সিকিউরিটি দেখেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন বেশি উনি অ্যাটাকের শিকার হচ্ছেন, কারণ উনি ইলেকশন নিয়ে কথা বলতেছেন। এখন ইলেকশন নিয়ে কথা বলাটা কিন্তু ওনার পার্সোনাল কোনো বেনিফিট না। ধরুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া, এটাই তো না, তার চেয়ে আমি আরেকটা বড় সিগনিফিকেন্ট জিনিস দেখি। ধরুন আপনার আজকে সে ফর এক্সাম্পল ধরুন বিএনপি ক্ষমতা আসলো বা এনসিপি ক্ষমতা আসলো বা হোয়াট এভার XYZ ক্ষমতা আসলো, আসার পরে মানে ওয়াকারুজ্জামান কি লাভ? ধরুন উনি তো সেনাবাহিনীর প্রধান, ওনার টার্ম শেষ হলে উনি চলে যাবে, বা যদি নতুন সরকার আসে নতুন কাউকে সেনাপ্রধান করে উনি চলে যাবে। ওনাকে তো আপনি প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি বা কোনো মিনিস্টার বানাচ্ছেন, ওনার তো কোনো লাভ নেই ইলেকশন হলে। বাট হচ্ছে কি ধরুন সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ধরুন আমাদের যে মানে মিলিটারি আর্মি কেন তৈরি করা হয়েছে? আর্মি তৈরি হয়েছে যুদ্ধ করার জন্য। তার সাইকোলজিক্যাল সেট আপ, মাইন্ড সেট আপ, ফিজিক্যাল সেট আপ, এভরিথিং সেট আপ হচ্ছে যুদ্ধের জন্য। হ্যাঁ, এটা আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা সিকিউরিটি থ্রেট এটা। কারণ হচ্ছে কি আপনি দেখেন তারা কিন্তু অভ্যস্ত না তারা সিভিলদের সাথে ডিল করা। আপনি তাদেরকে 9 মাস ধরে তাদেরকে বাইরে রাখছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু বারবারই বলছেন যে তারা বেশি দিন বাইরে থাকলে তারা ফ্যাটিক হতে পারে, তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হতে পারে। তো ধরুন এখন তাদেরকে আমরা দ্রুত সময় ব্যারাকে ফিরে নিতে যেতে চাই। এখন তারা যে ব্যারাকে ফিরে যাচ্ছে না, এটা তো বাংলাদেশের বড় সিকিউরিটি থ্রেট। তা আমাদের যে সিকিউরিটি উপদেষ্টা তিনি তো এই বিষয়ে কোনো কথা বলতেছেন না, তিনি তো এই বিষয়ে তার কোনো বিবৃতি নাই। ধরুন আমরা তো এখন অরক্ষিত না, আমাদের সেনাবাহিনীর লোকজন, আমাদের তো অত কিছু আছে মিশনে, কিছু এখন বাইরে ঘোরাফেরা করতেছে, আপনি এদেরকে নিয়ে গার্ড দিচ্ছেন, এ করতেছেন সে করতেছেন, মব ঠেকাচ্ছেন, মব করাচ্ছেন। তো এখন এটা তো আমাদের বড় সিকিউরিটি থ্রেট। সেনাবাহিনী কিন্তু একরকম অপদস্থ হচ্ছে কোনো সেটাই বলতেছিলাম, কারণ তাদের তো ফুল এক্সিকিউটিভ পাওয়ার নাই। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনি এই কাজে তারা তো প্রশিক্ষিত না। আমি তো সেটাই বললাম, তারা তো সিভিল জিনিসকে ডিল করার জন্য, আমার আপনাকে ডিল করার জন্য না। ব্যাপারটা হচ্ছে ধরুন আমার আপনার আজকে কোনো সমস্যা সমাধানের জন্য তো আমার পুলিশ আছে, আমি জিডি করতে যাব, আমি মামলা করতে যাব, হঠাৎ যা কিছু করবো, আমি তো আর্মির কাছে যাব না। এখন তাদেরকে যদি আপনি এই সিস্টেমে অভ্যস্ত করে ফেলে তাহলে তো আমাদের ক্যান্টনমেন্টগুলো অরক্ষিত হয়ে যাচ্ছে। আর যেখানে আপনি করিডোর নিয়ে কথা বলতেছেন, আপনি বৈদেশিক, আবার কিন্তু ডক্টর ইউনূস একবার বলেছিলেন যে আমাদের কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কিসের যুদ্ধ? আমার সামনে তো কোনো যুদ্ধ নাই। ওই তুষার যেটা বলতেছিলেন আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা তো কারোর অ্যাটাক করতেছি না। তো আমাদের কেন আপনি এই ধরনের কথাবার্তা বলছেন? কেন আমাদেরকে মানুষকে ট্রিগার করতেছেন? এগুলো তো ট্রিগার করার কোনো মানে দেখি না। তো বরং সিকিউরিটি থ্রেট যেটা হওয়ার কথা সেটাতে আপনি ফোকাস না করে এখন আপনি আজকে মিটিং করছেন, কি করছেন, আমরা তো সেটার কোনো ব্যাখ্যা জানি না। আপনি এখন ব্যাখ্যা দিতে পারেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সামনে ঈদ আসতেছে, গরুর হাট বসবে, সেটাও তো অনেক দেরি। আজকে মাত্র 20 তারিখ, আরও 17-18 দিন ঈদের রয়েছে। তো এখন তো আপনার ঈদের ডামাডোল বাজেনি। তো এখন এইগুলো করে সরকার আসলে কি করতে চায়, কি ধামাচাপা দিতে চায়, বা আসলে সরকারের অন্য কোনো হীন উদ্দেশ্য আছে কিনা সেটা তো আমরা ক্লিয়ার না। বাট আমরা আমাদের খালি চোখে যেটা দেখতেছি সেটা হচ্ছে কি ধরেন সরকার যে সিকিউরিটিতে ফোকাস করার কথা সেটাকে ফোকাস না করে সরকার অহেতুক কিছু জিনিস মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। এবং যে ব্যস্ত রাখার জন্য মূল তারা হচ্ছে যে আসলে আপনি ইলেকশনটাকে প্রলম্বিত করতে চান এবং আপনি ইলেকশন যাতে মানুষ কথা না বলে, ইলেকশন না বলে আপনি আপনার ক্ষমতাটাকে ভোগ করতে চান। এছাড়া আমার কাছে নির্বাচনের কথা তো মানুষ বলছে, রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত বলছে, বিএনপি সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তারা প্রতিনিয়ত বলছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। বিএনপির আরেক নেতা, স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বলেছেন যে স্থানীয় নির্বাচনের দাবি আবার নতুন করে তোলা হচ্ছে, কোনো দল বলছে, এবং স্থানীয় নির্বাচন চাওয়া মানে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা, এরকম। এই দুজনের বক্তব্যের প্রেক্ষিতে আমি পরিকল্পনা উপদেষ্টার একটি বক্তব্য বলি। তিনি বলেছেন দেশকে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য। তুষার ভাই, সরকারের আচরণ, কথায়, কাজে, সিদ্ধান্তে কি আমরা এর কোনো প্রতিফলন দেখছি? দেশকে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য। এই লাইনটার মধ্যে কতগুলি সেলফ ডিফিটিং আর্গুমেন্ট আছে। সরকার স্বীকার করে নিয়েছেন দেশে গণতন্ত্র নাই, এই সরকার গণতান্ত্রিক সরকার না। তা তো নাই, এই একই, হ্যাঁ তা তো নাই, কিন্তু একই সরকার আবার বলছেন আমাদের ম্যান্ডেট আছে। গণতন্ত্র ছাড়া ম্যান্ডেট হয় কিভাবে? বিপ্লবী ম্যান্ডেট, এই যে বলে অভ্যুত্থানের ম্যান্ডেট না, কিন্তু সকল দলের সমর্থন। অভ্যুত্থানের ম্যান্ডেট সকল দলের সমর্থন আসলে কিভাবে দেওয়া হয়েছে, কোন পদ্ধতিতে দেওয়া হয়েছে, কখন দেওয়া হয়েছে? ফেসবুক নির্ভর, সোশ্যাল মিডিয়া নির্ভর? এটা কি কোনো লিখিত পরিত রূপ আছে? সংবিধানের একটি অংশ কাজ করছে না, কিন্তু যেমন সংবিধান অনুযায়ী কিন্তু ইলেকশন বহু আগে হয়ে যাওয়ার কথা। সংসদ ভেঙে দেওয়ার কতদিনের মধ্যে নির্বাচন হবে এটা বলা আছে। হতো যদি স্বাভাবিক অবস্থা থাকে। অস্বাভাবিক অবস্থাটা তৈরি করেছে কে?
অস্বাভাবিক কি অবস্থা বিরাজ করছিল যে জন্য নির্বাচন পিছিয়ে যাচ্ছে বা নির্বাচন হচ্ছে না? অস্বাভাবিকতাটা কোথায়? অস্বাভাবিকতা হচ্ছে যে ভিন্ন ভিন্ন জায়গাতে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই। বিভিন্ন জায়গাতে মব তৈরি করে বোঝানোর চেষ্টা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই। বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে বারবার বলা হচ্ছে যে এই নির্বাচন না ওই নির্বাচন, নির্বাচন বেসিক ডেমোক্রেসির মতো হবে, অর্থাৎ আগে একদল লোক ইলেক্টেড হবেন, তারা ভোট দিয়ে আরেক দল লোককে ইলেক্টেড করবেন, এরকম নানান কথাবার্তা তুলে আলোচনাতে লিপ্ত করে দিয়ে নারী শত্রু নারী এরকম একটা অবস্থা তৈরি করে নারী কমিশন, আবার তার বিরুদ্ধে একটি প্রসেশন, তার বিরুদ্ধে আরেকটি প্রসেশন, তার বিরুদ্ধে আবার কিছু লেখালেখি, এইগুলি চালু করে দিয়ে নানানভাবে প্রতিনিয়ত আপনি দেখবেন যে বিতর্ক প্রশমন করার কোনো চেষ্টা নাই, বিতর্ক তৈরি করার প্রক্রিয়া সারাদিন ধরে চলছে। এখন এই কৌশল তো মানুষ বুঝে ফেলছে, বা অন্তত এই কৌশল রাজনৈতিক আসলে দলগুলো- আওয়ামী লীগের কৌশল। আওয়ামী লীগ 16 বছর ধরে এত বেশি এগুলা করেছে যে মানুষ আসলে এগুলোর মধ্যে বসবাস কৌশল করেছে। না অপকৌশল। কৌশল, এখন কোনটা অপ আর কোনটা প্রকৌশল এটা তো আসলে নির্ভর করছে হচ্ছে কে করছে এবং কোনটা উপকারী কোনটা অপকারী। এখন দেখেন, গণতান্ত্রিক ব্যবস্থা যদি ফিরিয়ে নিতে হয়, স্থানীয় সরকার নির্বাচন তারা আগে করতে চান, তাহলে অনির্বাচিত একজন মেয়রকে নিয়োগ দিয়ে দিলেন কেন? ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র উত্তরে তারা একটা তদবির করে দিয়ে দিয়েছেন, যার বিরুদ্ধে এখন আবার প্রসেশন শুরু হয়েছে। আজকে একটাতে আসবো আলোচনা, আজকে বিক্ষোভ তো হয়েছে, দেখেন, তাকে নিজেরাই বলে স্থানীয় সরকার নির্বাচনটা করা দরকার। তো একটা নির্বাচন করতেন, উত্তরে নির্বাচন, দক্ষিণেও নির্বাচন নাই, সেখানে আবার আদালতের সিদ্ধান্তে একদল লোক অবরোধ করে বসে আছে যে আমরা এখানে বসবো। মজার ব্যাপার হচ্ছে যিনি এই পদটি চাইছেন, মেয়াদে উনি নির্বাচিত হলে এখন ওনার মেয়াদ শেষ হয়ে যেত। না, এর মধ্যে শেষ হয়ে গেছে। ওই হ্যাঁ, মানে শেষ হয়ে যাকে যেত। নির্বাচিত ঘোষণা করা হ্যাঁ, হয়েছিল সেই সময় থেকে হ্যাঁ, ধরে সেই শেষ সময় হয়ে থেকেই গেছে। তো ধরতে হবে, তাহলে তার মেয়াদ শেষ হয়ে গেছে। যে নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই নির্বাচনে একজন নির্বাচিত হয়ে আবার মেয়র পদে গিয়ে বসে পড়ার এখানে একটা চেষ্টা পাল্টা করছেন। যুক্তি দেওয়া হচ্ছে যে মেয়াদ তখন থেকে ধরা হবে যখন থেকে তিনি দায়িত্ব নেবেন। না, এটা এটা কোথায় তিনি তো আছে? দায়িত্ব নেন নাই, না, না। আদালতের রায় অনুযায়ী তিনি নির্বাচিত, তিনি দায়িত্ব নেন নাই, তার মেয়াদ শুরু হয় কি না, কিন্তু নির্বাচনের মেয়াদ নিয়ে যে যুক্তিটা দেওয়া হয়েছে, আদালতের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু এই ধরনের ঘটনা তো আগে ঘটেছে। এবং সেই ঘটনা ঘটেছে কিভাবে আমি বলি, আনিসুল হক যখন মারা গেলেন তারপরে মেয়র পদটা কিন্তু শূন্য ছিল না, উপনির্বাচনে আতিক সাহেব গিয়ে বসে পড়েছিলেন। তো আতিক সাহেব যে উপনির্বাচনে অংশ নিলেন, তাহলে তো সরাসরি একজনকে নিয়োগ দিয়ে দিয়ে তাকে আবার 5 বছর দিয়ে দেওয়া যেত, তাহলে নির্বাচন হয়েছিল কেন? আমি বুঝি না আসলে একই দেশে 6 রকমের নিয়ম কি করে থাকে, আমার বোঝার দরকারও নাই। আমি শুধু এতটুকু বুঝি, জনগণের ভোট ছাড়া যে যেই সিটে গিয়ে বসুক সে অগণতান্ত্রিক, সে স্বৈরাচার, সে স্বৈরতান্ত্রিক, সে অগণতান্ত্রিক, সে গণতন্ত্র বিরোধী, সে জনগণের শত্রু, কারণ সে জনগণের মতামত না নিয়ে নিজের চেয়ারে গিয়ে নিজে বসে পড়েছে। আমরা একজন উপদেষ্টার মুখে শুনেছি যে এই সরকার নির্বাচিত। কিভাবে নির্বাচিত? এই অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশের মানুষ তাদের সমর্থন দিয়েছে, ওটি নির্বাচিত। এই ধরনের কথা যদি বলেন তাকে সেটা ডিফেন্ড করতে হবে। আমি আবারও বলছি, আমি বুঝি যে জনগণের ভোট নিয়ে যিনি নির্বাচিত হন তিনি নির্বাচিত, যিনি ভোট দেন নাই তিনি নির্বাচিত না, তার কোনো ম্যান্ডেট নাই। আর যদি আমাদের বাংলাদেশের আইন কানুন সব বলবৎ থাকে, তাহলে এই যে আইন বলবৎ আছে সেই আইনের অধীনে নির্বাচন ছাড়া কারোই কোনোভাবে দীর্ঘ সময় ক্ষমতার আসনে বসে থাকার কোনো যুক্তি নাই। এখন স্থানীয় পরিষদ নির্বাচন কেন আগে চাওয়া হচ্ছে? স্থানীয় পরিষদ ভেঙে দিল কে? ভেঙে দিয়ে আবার আগাম নির্বাচন হ্যাঁ। ভেঙে দেওয়া হচ্ছে, কারণ ওখানে যারা নির্বাচিত হয়েছিল তারা সব ফ্যাসিবাদী লোক। এবং বুঝলাম, কিন্তু সেখানে কি অনেক মানুষ নির্বাচিত হয় নাই যারা স্বতন্ত্র নির্বাচন করেছে, যারা বিএনপি জামাত এবং অন্য অন্য দলের দলের, প্রতিনিধি? কারণ স্থানীয় সরকার নির্বাচন তো দলীয়ভাবে আসলে অত জোরালোভাবে হয় না, একই দলের বহু প্রার্থী অংশ নিয়েছেন। আওয়ামী লীগেরও বহু প্রার্থী অংশ নিয়েছিলেন এবং বিএনপি জামাতেরও বহু দলীয় সিদ্ধান্তের বিপরীতে গিয়েও অনেকে স্বতন্ত্র, অনেকে নিজের মার্কা নিয়ে তারা কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং নির্বাচনে জিতেছেনও তারা অনেকে। তো সেই লোকগুলি তাহলে কি দোষ করেছিল? তাহলে তাদের পদও ঢালাওভাবে বাতিল করে দিলেন, দিয়ে আবার এখন বলছেন স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে কারণ এটা গণতন্ত্রে ফেরত যাওয়ার বিষয়। স্থানীয় সরকার একটি নির্বাচিত বডি যদি হয়, তাহলে তারা কেন অনির্বাচিত একটি বডির অধীনে থাকবে? বা অনির্বাচিত একটি সরকারের অধীনে আপনি স্থানীয় সরকার নির্বাচন করে একটা অনির্বাচিত মাথা কিন্তু নির্বাচিত হাত পা, এইটা কেন হবে? মাথাটাকে আগে নির্বাচন করে দিয়ে তারপর সেই মাথা থাকা অবস্থায় স্থানীয় সরকার নির্বাচিত হওয়া উচিত, এবং তাহলে আমরা এই
দলগুলিরও পরীক্ষা নিতে পারি। যে দল ভবিষ্যতে নির্বাচনে ক্ষমতায় যাবেন তার অধীনে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কি বদল হয়েছে নাকি আগের নিয়মেই সব কিছু চলছে। কিন্তু আমি লক্ষ্য করেছি যে এক ধরনের কর্তৃত্ববাদী অভিভাবকত্ব এক ধরনের আছে না, কিছু বাবা মা থাকেন, ছেলে মেয়ে কাপড় হাফ প্যান্ট কতটুকু পরবে, ফুল প্যান্ট কতটুকু পরবে, তারপরে চুল কোন দিক থেকে আঁচড়াবে, ডান দিক থেকে না বাম দিকে, সব ঠিক করে দেয়। সকালে কি খাবে, বিকালে কি খাবে, পরীক্ষার দিন ভিটামিনের অভাব আছে যেই ছেলে, তাকেও ডিম খেতে দেয় না, কারণ ডিম খেলে গোল্লা পাবে। তো এইরকম কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে আমি লক্ষ্য করছি যে বহু মানুষ কথা বলছেন এবং ক্ষমতাবান লোকেরা কথা বলছেন, যেটা আমার কাছে মনে হয় যে ভালো আচরণ না। এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা যে তুলে দেওয়া হয়েছে, এই স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বারবার এর জন্য তোলা হচ্ছে যে তারা আসলে তাদের ওই পদ্ধতিতে, অনেক দিন আগে একবার তোলা হয়েছিল, মাঝখানে কিন্তু ছিল, তারা তাদের ওই পদ্ধতিটা আনতে চায়। ওই যে তারা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলররা নির্বাচিত হবেন এবং তারপরে তারা ভোটাভুটি করে পৌরসভার চেয়ারম্যান, পক্ষের ভিত্তি তৈরি, পৌরসভার চেয়ারম্যান, মেয়র, ওই কাউন্সিলররা নির্বাচিত করবেন। ফলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সরাসরি ভোটে নির্বাচিত করতে গেলে 1 লাখ 2 লাখ লোকের মতামতকে ঘোরানো যায় না, কিন্তু 9টা লোককে কিন্তু ধমক ধমক দিয়ে, হ্যাঁ, লোভ দেখিয়ে মামলা দিয়ে নানান রকম চাপ প্রয়োগ করে কিন্তু তাদের মতামত বদলানো যায়। ফলে দেখা যাবে যে সব জায়গাতে স্থানীয় সরকার যারা নির্বাচিত হয়েছেন তাদের এই পদ্ধতিতে গেলে যে পছন্দের লোকেরা সব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এগুলো। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার পক্ষে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে যে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা উপযোগী, প্রশাসন, বিভিন্ন বাহিনী, নির্বাচন কমিশন, সরকার, এটা একটা পরীক্ষা হবে। সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন করে পরীক্ষা দিতে হয়। শুধু ঢাকা সিটি, চিটাগাং সিটিতে মেয়র ইলেকশন দেন, পাইলটিং করেন, তাহলে তো আমরা বুঝতে পারি। পাইলট প্রকল্প করেন, 6টা নির্বাচন দিয়ে আমাদেরকে দেখান করতে পারছেন কিনা। স্থানীয় সরকার নির্বাচন করবেন বলছেন, আবার আমি ফিরে যাই, গতকালও ধানমন্ডির মতো জায়গাতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে একদল লোক হইচই করছেন, জামিন পেয়ে বের হয়ে গিয়েছেন জেল গেট থেকে, তাকে ধরে আবার জেলে ঢোকানোর জন্য চাপ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিদেশে ছিলেন এমন অভিনেত্রীকে, নুসরাত ফারিয়াকে, বিদেশে থাকা অবস্থায় ওই সময়ের হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তাকে জেলে পাঠানো হয়েছে, আবার জামিনও দেওয়া হয়েছে। তো যারা এই ছোট ছোট জায়গার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না, তাহলে তো বলতে হবে তারা আসলে নির্বাচন করতে পারবেন না। মানে আমাদের কাছে ফারিয়ার বিষয়টাতে আসবো ফিরে বিরতির পরে, কারণ আদালত প্রথমে জামিন দেয় নাই, সিদ্ধান্ত দেওয়ার জন্য সময় চেয়েছিল, তার আগে আবার জামিন দিয়েছিল। এই ব্যাপারে নানান সমালোচনা হয়েছে, ফেসবুকে একরকমের প্রতিক্রিয়া হয়েছে, এমনকি আমাদের সংস্কৃতি উপদেষ্টাও একরকমের বক্তব্য দিয়েছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বক্তব্য দিয়েছেন। তারপরে দেখলাম এই ফলাফল এবং তার প্রভাব কি, বা যেটি বলা হচ্ছে যে অন্য অনেক বিষয় থেকে এগুলো মানুষ অনেক বেশি কি বলবো দৃষ্টি আকৃষ্ট হয় মানুষের, সেই জন্য এরকম ঘটনা ঘটানো কিনা, সেই আলোচনায় ফিরবো। তার আগে ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আশা করি। প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আপনারা দেখছেন। আমাদের আজকের অতিথি ডাক্তার আব্দুল তুষার এবং ডাক্তার রাকিব আল হাসান। আমরা যে কথাটি বলছিলাম, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা নিয়ে আদালতের অবস্থান, সরকারের দুজন উপদেষ্টার বক্তব্য, একটু যোগ করে দিই। এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাদ বলেছেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার কৌশল। এটা খুব সাধারণ বিষয়, কিন্তু আমরা তার মামলা, গ্রেপ্তার, জামিন নিয়ে যা দেখলাম, এই কি বার্তা পাওয়া যায়? ওই একই কথা ঘুরে ফিরে, আপনাকে আবার ধন্যবাদ, ঘুরে ফিরে একই কথা, মানুষের দৃষ্টি সরানো এবং হচ্ছে কি আপনার ধরেন ওই এই সরকারের আসলে ধরুন আমি বিচার প্রক্রিয়াগুলো, মানে আমাদের আবার একটা বড় সুযোগ ছিল, ধরুন শেখ হাসিনার যে 16 বছরের যে ক্যাঙ্গারু আদালত, যে মানুষকে অপদস্থ করা, মানুষ সাধারণ নাগরিককে হয়রানি করা, যে একটা ট্রেন্ড শুরু হয়েছিল, সেই ট্রেন্ড থেকে বের হয়ে আসার একটা আমাদের একটা সুযোগ ছিল। কিন্তু আমাদের দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের এমন এমন ডিসিশন তারা নিচ্ছে যে তারা ওগুলোকে ছাপিয়ে যাচ্ছে। ধরুন আপনার গত 9 মাসে তারা কিন্তু বারবার বলছে, তাদের উপদেষ্টারা বলছে, তাদের নেতারাও বলছে যে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে না ঝোলা পর্যন্ত যে কেউ যেন নির্বাচনের কথা না বলে। কিন্তু আপনি দেখেন গত 9 মাসে তারা কোনো বিচার করতে পারছে? তারা কোনো কিছুই করতে পারে না। আপনি দেখেন যখনই তাদের মাথা খারাপ হয়ে যায় তখন তারা দেখবেন মমতাজকে যা গ্রেপ্তার করে, আইবিকে যা গ্রেপ্তার করে, তারপর হচ্ছে 9 মাস তো তারা দেশেই ছিল। আর নুসরাত ফারিয়ার কেসটা দেখেন কত হাস্যকর একটা কেস। আপনি দেখেন এই সরকার দেশ চালাচ্ছে, তারা মানে ফেসবুক হচ্ছে তাদের সংসদ, আর ফেসবুকের লাইক কমেন্ট হচ্ছে তাদের ভোট। এখন আপনি দেখেন ফেসবুকের লাইক কমেন্ট যেদিকে যাবে সেদিকে তারা ডিসিশন নেবে। আপনি দেখেন নুসরাত ফারিয়ার কেসটা একটা আমাদের জন্য একটা টেস্টিং কেস, এটা একটা পাইলটিং কেস। আপনি দেখেন নুসরাত ফারিয়াকে
ধরার পরে এক পক্ষের খুব সমর্থন পেলেও কিন্তু দেখলো যে সমর্থনের পাল্লাটা কমে আসছে, মানুষ খুব বিরোধিতা করছে। আপনি দেখেন ধরার পরে গতকাল তাকে কোর্টে ওঠানো হলো এবং সেখানে জামিন শুনানির জন্য দুই পক্ষের কথা শোনা হলো, আদেশ দেওয়া হলো। তারা কোনো সূত্র ক্লু পায় না তাকে জামিন দেওয়ার জন্য, তারা এই আদেশটি দেওয়া হলো 22 তারিখ। এখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার নুসরাত ফারিয়ার জামিন হয়ে গেল। তার মানে গতকাল ফেসবুকে অনেক মানুষ, সিভিল সোসাইটির মানুষ, অনেক মানুষজন এটাকে বিরোধিতা করেছে যে মানে নুসরাত ফারিয়ার কোন অপরাধে। ইভেন আপনারাও বলছিলেন যে নুসরাত ফারিয়া তখন দেশে বাইরে ছিল। এখন আপনি আসলে শুধু ফেসবুকের প্রতিক্রিয়া বলছেন, আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুক সাহেব বলেছেন যে বিব্রতকর ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য এই ঘটনাটি, এবং এনসিপির বিবৃতিতে বলা হচ্ছে এই গ্রেপ্তার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে। এসব প্রতিক্রিয়ার ফল কি? ডেফিনেটলি এখন আপনি দেখেন মানে মোটা দাগে আপনি যেটা দেখেন, ধরুন হচ্ছে কি আপনার এটা করে সরকার আসলে তার নিজের ক্রেডিবিলিটি নষ্ট করছে এবং সরকারের যেটা করার ম্যান্ডেট ছিল, যেটা করতে পারতো, সেটা সে ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখেন মানে ঢালাওভাবে আপনি সবাইকে হত্যা মামলার মানে আসামি করতেছেন, সবাইকে আসামি করতেছেন। ইভেন আমার কিছু পার্সোনাল লোকদেরকে আমি চিনি, ধরেন হচ্ছে কি ধরেন আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না। এখন ধরেন আমরা তো একটা সোসাইটিতে বসবাস করি নাকি, আমরা ধরেন কথা আমরা আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি হই না, কিন্তু এই লোকগুলো তো আমাদের আশেপাশের লোকজন, বা আপনাকে আমি চিনি, আপনি আমাকে চেনেন, তার মানে এই নয় যে আমি আপনার সাথে ছিলাম। এখন আপনি যদি আমাকে তার বিচার না করে আমাকে বিচার করেন, তাকে আপনি ধরতে পারতেছেন না, আপনি আমার বিচার করতেছেন, তাহলে আপনি কী বোঝাতে চাচ্ছেন? আপনি দেখেন এই সরকার কিন্তু ধরেন আপনি এটা কিন্তু জানেন, আপনারা দেখুন এই যে হত্যাকাণ্ডের যে বিচারগুলো, এই বিচারগুলো কিন্তু একটা লম্বা প্রক্রিয়া। এবং এখানে আমার দুটা স্পেকুলেশন আছে, দুটা হচ্ছে কি ধরেন সরকার কিন্তু দুটো জিনিস করতে যাচ্ছে। একটা হচ্ছে কি তার মনের খায়েশ মিটানো, কারণ হচ্ছে কি আপনি যদি কাউকে হত্যা মামলা দেন তাহলে তাকে বেশি দিন জেলে আটকে রাখতে পারবেন। আপনি যদি তাকে হত্যা মামলা দেন তাহলে তাকে বিচার প্রক্রিয়াটা খুব দীর্ঘস্থায়ী প্রক্রিয়া হবে, কারণ ওটা আবার সে পয়েন্টের সাথে মিলে যাচ্ছে যে আপনি বিচার প্রক্রিয়া শেষ না করবে যদি আপনি নির্বাচন দিবেন না। একটা তার খায়েশ মিটানো যাচ্ছে। আরেকটা যেটা সরকার যে আমাদের রাষ্ট্রের ক্ষতি করছে সেটা আপনি দেখেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে কি আপনি ঢালাওভাবে যখন আপনি সবাইকে একই মামলা দিবেন, তখন হচ্ছে কি যে আসল আসামি সে কিন্তু ফাঁকফাঁকতে বের হয়ে যাবে, এবং যারা ধরেন অন্যান্য অপরাধে অভিযুক্ত, দুর্নীতি সহ অন্যান্য অপরাধে, তারা কিন্তু মাপ পেয়ে যাবে। তা আলটিমেটলি এই বিচার প্রক্রিয়া কিন্তু দিন শেষে আসলে টিকবে না। আপনি একটা মামলা আপনি প্রমাণ করতে পারবেন না, এই হত্যা মামলা প্রমাণ করা কিন্তু সহজ কাজ না এবং লম্বা প্রক্রিয়া। আপনাকে একটা ছোট একটা উদাহরণ দিই, ধরুন হচ্ছে কি একজন ভদ্রলোক, তিনি সরকারি কর্মকর্তা, তিনি একই দিনে নাকি 5 জায়গায় খুন করেছেন, মানে চিটাগাঙে, নোয়াখালীতে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। মানে এই বিচার প্রক্রিয়াগুলো যদি আপনি আন্তর্জাতিক আদালতে উঠান, তারা হাসতে হাসতে মারা যাবে। এখন আপনি এগুলো বুঝাই আসলে কি 5 জায়গার হত্যাকাণ্ডে তিনি প্ররোচনা দিয়ে থাকতে পারেন একদিনে। এখন আর ওই যুগ নাই। আপনি যদি বলেন যে ধরেন আমি স্পটে ছিলাম, শেখ হাসিনা আর্মি পাঠিয়ে দিল, পুলিশ পাঠিয়ে দিয়ে সবাইকে খুন করতে বসলো, এটা কি মামলার রায় হবে? আসলে আলটিমেটলি ধরুন আপনি একটা জিনিস খেয়াল করবেন, সরকার কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের আমি দুটা কোটেশন ইউজ করতে চাই। ধরেন উনি কিন্তু যখন জাতিসংঘে কথা বলে তখন তিনি কিন্তু শেখ হাসিনাকে ফেসিস্ট বলেন না, তিনি বলেন অটোক্রেটিয়ান গভর্নমেন্ট, তিনি স্বৈরাচার বলেন। আবার তিনি কিন্তু ওখানে কিন্তু গণহত্যা বলেন না, তিনি তখন বলেন যে এটা মানে বলপূর্বক হত্যাকাণ্ড ছিল। কারণ হচ্ছে কি আপনার প্রত্যেকটা কিন্তু আন্তর্জাতিক ডেফিনেশন আছে, আপনি যাকে তাকে জেনোসাইড বলতে পারেন না। এবং আপনি দেখেন এই যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং, তারা শক্ত একটা রিপোর্ট দিয়েছে, কিন্তু এখানেও তারা কিন্তু অনেক কিছু ডিফাইন আকার করে দিয়েছে। তো আপনি এদের বাইরে যখন আপনার সরকার কিন্তু জাতে মাতাল তালে ঠিক, যখন আপনার এগুলোকে ইউজ করা হয় তখন কিন্তু সে খুব কশাসলি এগুলোকে ইউজ করা হয়। অফিশিয়াল কিছু বক্তব্য, হ্যাঁ, সেটাই বলতেছিলাম। এমন কিছু বক্তব্য আনঅফিশিয়াল দিয়ে কিন্তু সে ওই কনসেন্ট্রেশনটা ডাইভার্ট করতে চায়, এবং এই ডাইভার্টের কারণ হচ্ছে কি ধরুন আলটিমেটলি আমাদের যে রাষ্ট্রের যে বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে, এবং এই বড় ক্ষতিটা তারা করতেছে, এটা কিন্তু তারা ফিল করতেছে কিনা আমরা জানি না। ফিল করতে পারলো তারা কেন যেটা করছে, এটার উত্তর আমার আপনার কারো কাছে কিন্তু নেই আসলে। এত সব একদম শেষ পর্যায়ে চলে এসেছি যে ইশরাকে মেয়র পদে বসানো নিয়ে যে আন্দোলন হচ্ছে, টানা 7 দিন ধরে চলছে, নগর ভবন পুরা অচল, তালা দেওয়া, জনসেবা, নাগরিক সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এখন আবার উত্তরে গেছে আজকে গণ অধিকার পরিষদ, ভিপি নূরের দল, তারা সেখানে গিয়ে ওই প্রশাসককে সরানোর দাবি করেছে, এবং তারা বলছে না হলে তারা যমুনা অভিমুখে যাবে। আজকে আবার গার্মেন্টস ওয়ার্কাররা যমুনা অভিমুখে যেতে চেয়েছে। তার মানে এখন সব কিছু যমুনা অভিমুখে গেলে পরে উদ্দেশ্য হাসিল হয়, যেমনটা আগে হয়েছে, সেই রকম একটা রাজনৈতিক চর্চা বা আন্দোলনের দিকে আমরা ধাবিত হচ্ছি। আমাদের একটা ফোক গান আছে, যমুনার জল দেখতে কালো, কি যেন স্নান করিতে লাগে ভালো। আমার মনে হয় যে পুরো রাজনীতি এখন ওই অবস্থা হয়েছে যে যমুনার জল স্নান করিতে লাগে ভালো, কিন্তু যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা আসলে ভালো না। দেখেন এই মামলাটি নিয়ে যখন আলাপ করছিলেন, এই মামলাটি একটি হত্যা মামলা, কিন্তু নুসরাত ফারিয়া সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রী যাদেরকে এখানে নেওয়া হয়েছে, এই মামলায় এজাহারভুক্ত করা হয়েছে, তাদের কিন্তু সরাসরি হত্যার অভিযোগ করা হয়নি। বলা হয়েছে আওয়ামী লীগকে অর্থ দেন, আওয়ামী লীগকে টাকা দেন, এবং সেইখানে নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার,
কামরুন নাহার শাহনূর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, এই নাম একদম সিরিয়ালি আছে। মানে জুলাই হত্যাকাণ্ডের সময় তারা টাকা খরচ করেছে, মানে আওয়ামী লীগকে অর্থ দিয়েছে এবং তারা সবাই হচ্ছে সংসদ সদস্য নাকি পদপ্রার্থী ছিল, সম্ভবত নমিনেশন পেপার কিনেছিল, এটা হচ্ছে সংরক্ষিত নারী আসনে, এটা হচ্ছে অভিযোগ। আপনি আমাকে বলেন কারো পরিচয় কি এটা হতে পারে যে আপনি সংসদ সদস্য পদপ্রার্থী? পরিচয় হচ্ছে আপনার পেশা, অথবা পরিচয় হচ্ছে আপনার নাম, বংশ পরিচয়, বাপমার পরিচয়। তো এখানে নাম, বাপমার নাম নাই, কিন্তু এখানে আছে নাম এবং অর্থ যোগানদাতা এবং মূল পরিচয়টা না, এবং আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী। কিন্তু এই একই এজাহারে আবার অনেকের নাম আছে যাদের বাপমার নাম উল্লেখ করা আছে, এবং দুইভাবে আসলে এসেছে। প্রথম বিষয় হচ্ছে নুসরাত ফারিয়া তখন দেশে ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে নুসরাত ফারিয়ার কাছ থেকে আওয়ামী লীগ টাকা নিয়েছে, এটা যদি কেউ বলে তাহলে আসলে সে আওয়ামী লীগকে হেল্প করছে। কেন? কারণ আওয়ামী লীগের পিয়নের কাছে 400 কোটি টাকা ছিল, আওয়ামী লীগের দারোয়ানের কাছে কোটি কোটি টাকা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের ভৃত্য, তাদের প্লট, বাড়ি, গাড়ি ছিল। আওয়ামী লীগের যারা বিভিন্ন পদে ছিলেন, যারা চলে গিয়েছেন, তাদের অনেকেরই বিদেশে বাড়ি ঘর আছে। এইরকম একটা দল যার পিয়নের কাছে 400 কোটি আছে, সে নুসরাত ফারিয়া, শাহনূর, জাকিয়া মুন এদের কাছে কি হাত পাতে? তার মানে হচ্ছে এই মামলা বলে দিচ্ছে যে আওয়ামী লীগের আসলে টাকা পয়সা ছিল না, এরা অভিনেত্রীদের কাছে গিয়ে ভিক্ষা করতো। তো কাকে হেল্প করছে? আওয়ামী লীগকে হেল্প করছে। দ্বিতীয় হচ্ছে কগনিজিবল অফেন্স হচ্ছে হত্যাকাণ্ড। থানা চাইলে ওয়ারেন্ট ছাড়াও গ্রেপ্তার করতে পারে, কারণ এইটা হচ্ছে আপনি যদি মনে করেন যে একজন হত্যা করেছে এবং সে প্রমাণের অভাবে বা এখনো ধরে না ফেললে পালিয়ে যেতে পারে, তাহলে তাকে আপনি গ্রেপ্তার করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোন যুক্তিতে আপনি 207 নাম্বারকে গ্রেপ্তার করলেন, কিন্তু 8, 9, 10, 12 তারা বাংলাদেশি আছে? কিছুদিন আগেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অপবিশ্বাস হেঁটেছে, একই কাজ করেছে, অর্থ দিয়েছে আওয়ামী লীগকে, কিন্তু তাকে গ্রেপ্তার করে নাই। এয়ারপোর্টে গেলে আপনি গ্রেপ্তার হবেন, ব্যাপারটা এরকম। আপনি যদি বাস স্টেশনে যান গ্রেপ্তার হবেন না, আপনি যদি রেল স্টেশনে যান গ্রেপ্তার হবেন না। দেশ ছেড়ে যাওয়া, হ্যাঁ, আচ্ছা, কিন্তু প্রশ্নটা হচ্ছে দেশ ছেড়ে গেলে কি কেউ দেশে ফিরবে না, এটা কোথাও বলা আছে? এবং কোনো ধরনের এরকম কোন নিষেধাজ্ঞা আসলে কি দিয়েছে আদালত বা কেউ, যে তাদের দেশের ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? তা নয়। কগনিজিবল অফেন্স হিসেবে থানা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে এবং নিয়ম অনুযায়ী তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করেছে, এবং কোর্ট থেকে তার জামিন হয় নাই, 1 রাতের জন্য হাজতে পাঠিয়েছে, জেলখানায় পাঠিয়েছে কাশিমপুরে, এবং তারপরে আবার পরের দিন তাকে ছেড়ে দিয়েছে। এখন এই যে প্রক্রিয়াটা, এটা কোন কোন জিনিসকে বিতর্কিত করলো? প্রথমে আমাদের বুঝিয়ে দিল যে আগের দিন যার জামিন হয় না, পরের দিন জামিন হয়, কোন একটা জাদুমন্ত্র বলে। তার মানে প্রভাব আগের মতোই আছে, প্রভাব বিস্তৃত হচ্ছে, কোনো না আদালত স্বাধীন না, সেটা আদালত বলতে পারবেন, সেটা যারা কথা বলেন তারা বলতে পারবেন। আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে আমরা অতীতে যেমন দেখেছি এখনো সেরকমই দেখছি, কোনো পরিবর্তন নাই। কিন্তু এখন যারা শাসন করছেন তারা সংস্কারের কথা বলেছেন, তো তারা তো তাদের এই ছোট ছোট জিনিসগুলো সংস্কার করতে পারেন নাই। তারপরে কি করলো? কোর্টে দাঁড়িয়ে একজন উকিল নর্তকী এই শব্দটা ব্যবহার করলেন, ড্যান্সার। নর্তকী শব্দের ইংরেজি হচ্ছে ড্যান্সার। এই পুরা জায়গাতে, এই পুরা এজাহারে কোথাও কারো পরিচয় নর্তকী লেখা নাই, ড্যান্সার নাই কোনো, কিন্তু উনি বললেন যে আমরা ড্যান্সার ধরে আনবো। তো এই যে কথাবার্তাগুলি হচ্ছে, এইগুলি কি করছে? এইগুলি আমাদের সাধারণ মানুষের মনে একটা ধারণা দিচ্ছে যে এভরিথিং হ্যাজ টার্নড ইনটু ডিফারেন্ট কাইন্ড অফ বায়োলজিক্যাল এন্টিটি, যাদেরকে মার্সুপিয়াল বলে, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ক্যাঙ্গারু, পরেরটুকু আমি বলবো না। তো এটা ইংরেজিতে একটা প্রবাদ আছে। তো যারা কিনা আইন ব্যবস্থা সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, ইলেকশন সংস্কার করবেন, পারেন না তো সব সংস্কার করছেন, বিবাহের নিয়ম সংস্কার করছেন, সম্পত্তির নিয়ম সংস্কার করছেন, আগের পোশাক ঠিক করে দিবেন, তারা আগের সরকারের মতো আগের দিন জামিন হয় না আর পরের দিন জামিন হয়, এই সিস্টেমটা অব্যাহত রেখেছেন। আগের সরকারের মতো ইচ্ছা হলো ধরে নিয়ে গিয়ে তাকে চালান করে দিলেন, সেটা চালু রেখেছেন।
যদি কাউকে না, আগে সরকার সবচেয়ে বড় চর্চা যেটি যে আপনি যাত্রার বিরুদ্ধে খুনের মামলা দিবেন, হাজার হাজার আসামি বানাবেন। হ্যাঁ, হাজার হাজার আসামি বানাবেন, সেটা করছেন। এবং কগনিজেবল অফেন্সে যে ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা কোন ধারা? এটা হচ্ছে সেই বিশেষ ক্ষমতা আইনে পুলিশ যদি মনে করে যে উনি নিরাপত্তার জন্য হুমকি, উনি যদি জনগণের জন্য একটা হুমকি, উনি তার ব্যক্তিগত ডিসক্রিশনে উনি কাউকে গ্রেপ্তার করতে পারেন। ওইভাবেই কিন্তু এই গ্রেপ্তারগুলি হচ্ছে, কারণ কোনো প্রমাণ নাই, কোনো চার্জশিট হয় নাই, এফআইআর দাখিল হয় নাই, কিচ্ছু হয় নাই, কিন্তু শুধু মামলা তাহলে মামলার অবস্থা উত্থানের আছে। পরে আমরা কি নতুনত্ব বা পরিবর্তন এখন পর্যন্ত দেখলাম? এইসব ক্ষেত্রে তো মনে হয় সেটা হয় নাই। অনেক ধন্যবাদ তুষার ভাই, অনেক ধন্যবাদ রাকিব ভাই। আপনারা যারা দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে কাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।